যে ছোট বাচ্চাদের কপালের ওপর কিছুটা জায়গা নরম থাকে এবং সেই জায়গাটা ধকধক করে এবং বলা হয় যে ওই জায়গাটাতে জোরে আঘাত বা প্রেস যাতে কোনোভাবে না করা হয়। তো অনেকেই ওই এরিয়াটাকে বাংলাতে ব্রহ্মতালু বলা থাকে, যেটাই আমরা অ্যানাটমির ভাষায় জানি অ্যান্টেরিয়ার ফন্টানেলি। তো এই ফন্টানেলি জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের যে ব্রেন আছে সেটা হচ্ছে আমাদের খুলি অর্থাৎ একটা বনি স্ট্রাকচার দিয়ে কভার থাকে। কেন কভার থাকে? আমাদের ব্রেন যেটা হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট অর্গান, সেটাকে বাইরের কোনো আঘাত থেকে প্রোটেকশান দেওয়ার জন্য এরকম একটা শক্ত বনি স্ট্রাকচারের মধ্যে ওটা প্রোটেক্টেড থাকে। তো কিছু কিছু দেখা যায় কি হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু এরিয়াতে এই বোনটা ফর্মেশন হয় না। তো সেই জায়গায় বোনটা ফর্মেশন না হওয়ার কারণে সেখানে হচ্ছে আমরা বনি যে হার্ড স্ট্রাকচারটা সেটা আমরা পাই না, সেই কারণে ওই জায়গাটা আমাদের নরম থাকে, সেই জায়গাটাকে আমরা বলছি ফন্টানেলি। এবার অ্যান্টেরিয়ার বলা হয়েছে মানে সামনে যে ফন্টানেলিটা অবস্থিত, তার মানে নিশ্চয়ই সামনেকে যখন আলাদাভাবে উল্লেখ করা হয়েছে তার মানে অ্যান্টেরিয়ার আছে মানে পোস্টেরিয়ার থাকবে। এছাড়াও আরও দুটো দেখা যায়, সেটা হচ্ছে স্পেনয়েডাল ফন্টানেলি এবং ম্যাস্টয়েড ফন্টানেলি। এই ফন্টানেলিগুলো কিছুই নয়, বনি গ্যাপ, যেখানে হচ্ছে আমাদের বোনগুলো তৈরি হয়নি, ফুললি ফর্ম হয়নি, সেখানে যে নরম অপেক্ষাকৃত যে নরম এরিয়াগুলো থাকে, সফট এরিয়া, সেগুলোকেই আমরা বলছি ফন্টানেলি। আমাদের শরীরের সবথেকে বড় ফন্টানেলি হচ্ছে এই অ্যান্টেরিয়ার ফন্টানেলি, যেটা আজকে আমাদের ডিসকাশনের টপিক। লার্জেস্ট এবং এর শেপটা কীরকম? ডায়মন্ড শেপ। এখানে যদি আমরা শেপটা দেখি, এটা হচ্ছে অ্যান্টেরিয়ারলি প্রেজেন্ট মানে সামনের দিকে প্রেজেন্ট, এবং এর শেপটা হচ্ছে ডায়মন্ড শেপ। এছাড়াও আমাদের আছে পোস্টেরিয়ার ফন্টানেলি, যেটা অ্যান্টেরিয়ার ফন্টানেলির অপোজিটে, এবং সাইড থেকে যদি আমরা খুলিটাকে দেখি তখন আমরা দেখতে পাবো সামনের দিকে যেটা থাকবে অর্থাৎ অ্যান্টেরো ল্যাটারাল সাইডে থাকবে স্ফিনয়েডাল ফন্টানেলি, এবং পেছনের দিকে থাকবে পোস্টেরো ল্যাটারালি থাকবে ম্যাস্টয়েড ফন্টানেলি। অর্থাৎ আমাদের শরীরে টোটাল 6টা ফন্টানেলি অবস্থিত। স্পেনয়েড এবং ম্যাস্টয়েড ফন্টানেলি বোথ সাইডে একটা করে, এবং অ্যান্টেরিয়ার এবং পোস্টেরিয়ার ফন্টানেলি একটা করে প্রেজেন্ট আছে। এবার আমরা জেনে নেব হিউম্যান স্কাল বা মানুষের যে খুলি সেটা সম্পর্কে। আমাদের কপাল বা ফোরহেড ফর্মকারী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লার্জ এরিয়ার যে বোনটা আছে সেটাকে আমরা বলছি ফ্রন্টাল বোন। যেহেতু এটা ফ্রন্টে আছে সেহেতু এটাকে আমরা বলছি ফ্রন্টাল বোন। এবার যদি আমরা খুলিটাকে ওপর দিয়ে দেখি তখন আমরা দেখতে পাবো এই ফ্রন্টাল বোনটা দুটো আরও বোনের সাথে যুক্ত আছে। যদি আমরা ওপরের ভিউতে দেখি, এই ওপরের ভিউটাকে বলা হয় নর্মা ভার্টিকালিস, মানে ভার্টিক্যাল ওয়েতে আমার যদি আইটা ভার্টিক্যালি প্রেজেন্ট থাকে আমি এইভাবে ডাউনওয়ার্ড দেখছি। এবার এই ফ্রন্টাল বোনটা যে দুটো বোনের সাথে আর্টিকুলেট করে সেই দুটো বোন হচ্ছে প্যারাইটাল বোন, রাইট সাইডের প্যারাইটাল বোন এবং লেফট সাইডের প্যারাইটাল বোন। এবার এখানে দেখবেন যে বোন দুটো যুক্ত আছে সেটা প্লেনভাবে যুক্ত নেই, ছোট ছোট খাঁজের মাধ্যমে যুক্ত আছে, যেগুলো হচ্ছে সুচার। এই সুচার বা আপনারা বলতে পারেন এই ছোট ছোট কমপ্লিমেন্টারি যে খাঁজগুলো আছে সেগুলোই হচ্ছে দুটো বোনকে অ্যাটাচ করতে সাহায্য করে। এটা হচ্ছে ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট এবং এটা ইমুভেবল। তাহলে ইমুভেবল অথচ এটাকে প্রোটেকশান দিতে হবে, প্রপার স্টেবিলিটি দিতে হবে, তার জন্য এই আর্টিকুলেশনটা যেটা হয় সেটা হচ্ছে খুব আমাদের হার্ড হওয়া প্রয়োজন। আমরা চলুন এই বিস্কুটগুলোর সাহায্যে সুচারের যে খাঁজ থাকার যে গুরুত্বটা সেটা আমরা বুঝে নিই। আমরা দুটো বিস্কুট নিয়েছি এবং যদি দেখেন এটা হচ্ছে প্লেনভাবে কাটা, কিন্তু এটাকে যদি অ্যাটাচ করেন অতটা আমার যে অ্যাটাচমেন্টটা ওটা স্ট্রং হবে না। কিন্তু আর একটা যেটা হচ্ছে সুচারের মতো খাঁজ কাটা, আপনারা দেখতেই পাচ্ছেন এর সারফেসটা হচ্ছে রাফ সারফেস এবং পরস্পরের কমপ্লিমেন্টারি। এর কারণে এদের যে অ্যাটাচমেন্টটা হবে সেটা হচ্ছে মোর সারফেস এরিয়া হবে, যেহেতু খাঁজ থাকার কারণে মোর সারফেস এরিয়া, যেটা আপনারা এখানে দেখতে পাবেন খাঁজ থাকার কারণে সারফেস এরিয়া ইনক্রিজ হচ্ছে, তার কারণে অ্যাটাচমেন্টের যে সারফেস এরিয়া সেটাও হচ্ছে আমার ইনক্রিজ হচ্ছে, তার কারণে এদের যে বাইন্ডিংটা ওটা আরও স্ট্রং হবে অপেক্ষাকৃত যদি সেম টাইপের কাট থাকে সেটার থেকে। এবার আমরা চলুন জেনে নিই আমাদের শরীরে এই যে হাড় বা ফ্ল্যাট বোন, এই যে আমাদের মস্তিষ্কের যে খুলি গঠনকারী যে বোনগুলো সেগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। এই ফ্ল্যাট বোন কীভাবে তৈরি হয় সেই সম্পর্কে আমরা জেনে নিই। অ্যাট মেসোডার্ম অর্থাৎ ভ্রূণ অবস্থায় আমাদের যে মেসোডার্ম লেয়ারটা থাকে সেটা কি হয়, কোষগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে, তাহলে মোর একটা হার্ড স্ট্রাকচার তৈরি হবে এবং সেগুলোকে হচ্ছে প্রপার নিউট্রিশন অর্থাৎ পুষ্টি এবং অক্সিজেন দেওয়ার জন্য ব্লাড ভেসেলের সাপ্লাইটা অনেকটা বেড়ে যায়। এবার এটাকে আরও স্ট্রেংথ দিতে আমার হচ্ছে কোলাজেন ফাইবারগুলো বাইন্ডিং হয়। আমাদের যে মেসেনকাইমাল বা জার্ম সেল ছিল যেখান থেকে যে কোনো প্রকারের সেল তৈরি হতে পারে, সেখান থেকে আমাদের কি তৈরি হয়, অস্টিওব্লাস্ট। এই অস্টিও কথাটার মানে হচ্ছে বোন, আর ব্লাস্ট কথাটার মানে হচ্ছে তৈরিকারী। অর্থাৎ এই যে মেসেনকাইমাল সেল ছিল সেটা কিসে পরিবর্তন হয়ে যায়, বোন ফর্মিং সেলে অর্থাৎ হাড় গঠনকারী কোষে এটা পরিবর্তিত হয়ে যায়। এছাড়াও
তাহলে আমার হাড় গঠনের জন্য একটা বেস স্ট্রাকচার তৈরি হয়ে গেল। আরও প্রপার আমি স্ট্রেংথ প্রোভাইড করতে চাই, তার জন্য আমার কী হবে, যে ক্যালসিয়ামের বিভিন্ন সল্ট আছে সেগুলো ডিপোজিশন হবে, এছাড়াও আরও কোলাজেন ফাইবার ডিপোজিশন হবে। তখন কি হবে, আমাদের ফাইবার লাইক যে স্ট্রাকচার যেটাকে বলা হয় ট্র্যাবিকিউলি, সেটা হচ্ছে ফর্ম হবে। এবং এছাড়া এখানে বোনের যে সেলগুলো আছে সেগুলোকে প্রপার নিউট্রিশন প্রোভাইড করার জন্য এখানে হচ্ছে ব্লাড ভেসেলের নাম্বার ইনক্রিজ করবে, এবং এখানে রেড বোন ম্যারো ফর্ম হবে, যেখান থেকে আমাদের রক্তের যে কোষগুলো আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, ওইগুলো হচ্ছে তৈরি হবে। এবং এই বোনটা তো তৈরি হলো, এবার বোন যদি ওপেন থাকে বা তার নিচে যদি টিস্যুর ডাইরেক্ট সংস্পর্শে থাকে, তাহলে বোনের যে হার্ড এবং রাফ স্ট্রাকচারের জন্য আন্ডারলাইন যে টিস্যুটা আছে সেটা ড্যামেজ হতে পারে। তার কারণে আমাদের এই যে টাফ হার্ড বোনি স্ট্রাকচারকে একটা মেমব্রেন দিয়ে কভার করা হয়, যেই মেমব্রেনের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরি মানে হচ্ছে সারাউন্ডিং, অস্টিয়াম মানে হচ্ছে বোন। বোনের সারাউন্ডিং যে মেমব্রেন থাকবে সেটাকে আমরা বলছি পেরিঅস্টিয়াম। তাহলে এইভাবে হচ্ছে আমাদের বোনটা তৈরি হচ্ছে। এবার আমরা আসছি আমাদের যে ফন্টানেলিটা তৈরি হচ্ছে তার পেছনের কারণটা সেটা জানতে। প্রথমেই তার জন্য আমাদেরকে জানতে হবে এই প্যারাইটাল বোন সম্পর্কে। প্যারা অর্থাৎ আপনারা পাশে এইভাবে মনে রাখতে পারেন, ফ্রন্ট সামনে এবং প্যারা পাশে থাকে। দুই সাইডে আমার দুটো বোনই প্যারাইটাল বোন, রাইট অ্যান্ড লেফট। এবার কি হয়, এই প্যারাইটাল বোনের জন্যই আমার ফন্টানেলিগুলো তৈরি হয়। তার কারণে আমার প্যারাইটাল বোনের যে পজিশনটা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। অ্যান্টেরিয়ারলি এই প্যারাইটাল বোনটা ফ্রন্টাল বোনের সাথে যুক্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুচার, দুটো সুচারের মিটিং পয়েন্ট এখানে একটা দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমরা খুলিটাকে রোটেট করি তখন দেখা যাচ্ছে এই প্যারাইটাল বোনের যে শেপটা কিছুটা হচ্ছে চতুর্ভুজাকার, মানে চারটে অ্যাঙ্গেল আছে এবং চারটে বাহু আছে। আমি যদি ট্রেস করি এইভাবে গিয়ে দেখুন, সুচারটাকে ফলো করুন এবং নিচে হচ্ছে আমার এইভাবে এটা কন্টিনিউ হচ্ছে। এইটা হচ্ছে আমার প্যারাইটাল বোন। এবার কি দেখা যায়, প্যারাইটাল বোনের যে অ্যাঙ্গেলগুলো আছে, প্রথমেই আমরা আসছি সুপিরো মিডিয়াল যে অ্যাঙ্গেলটা আছে সেইটা সম্পর্কে। আমরা যদি একটা সিঙ্গেল প্যারাইটাল বোনকে দেখি এভাবে আমরা দেখতে পাবো। দেখুন আমি এখানে বসিয়েছি, এটাকে যদি আমরা আলাদাভাবে দেখি এটা শেপ কিছুটা হচ্ছে চতুর্ভুজাকার শেপ এবং এর চারটে অ্যাঙ্গেল আছে। এই সম্পর্কে আমরা এবার স্টাডি করব। এই যে প্যারাইটাল বোনের একটা দেখছেন বালজিং পার্ট, এইটা আমাদের খুলিতেও আমরা দেখতে পাবো। পেছন দিক থেকে যদি আমি দেখি, এই দুটো হচ্ছে আমার প্যারাইটাল বোন। প্যারাইটাল বোনের হচ্ছে এখানে একটা বালজিং পার্ট এবং এই রাইট অ্যান্ড লেফট সাইডে। এবার কি হয়, এই প্যারাইটাল টিউবার থেকেই হচ্ছে আমার বোন তৈরি হওয়া শুরু হয়। প্রথমত এই বোন যে তৈরি হয়, যেখান থেকে স্টার্ট হয়, সেটাকে আমরা বলছি অসিফিকেশন সেন্টার। এবার প্যারাইটাল বোনে প্রথমত দুটো অসিফিকেশন সেন্টার থাকে। এবার দেখা যায় যে এই প্যারাইটাল যে টিউবারসিটি আছে সেখানে আমার দুটো অসিফিকেশন সেন্টার ফিউজ হয়ে একটাই অসিফিকেশন সেন্টার তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি সব থেকে বালজিং পার্ট যেটা হচ্ছে অরিজিন বা অসিফিকেশন সেন্টার। এবার এখান থেকে কি হয়, বোনের যে ম্যাট্রিক্সগুলো বা সাপোর্টিং যে কেমিক্যালগুলো ছিল, ফাইবারস, কোলাজেন ফাইবার ছিল, সেগুলো হচ্ছে সিনথেসিস হয় এবং সেন্ট্রিফিউগালি মানে সেন্টার থেকে পেরিফেরির দিকে হচ্ছে সেলগুলো জমা হতে থাকে। এবার যখন দেখা যায় এর কারণে কি হয়, তাহলে একটা বৃত্তাকারভাবে বোনের অসিফিকেশনটা হবে, মেমব্রেন থেকে বোনে কনভার্ট হবে। কিন্তু দেখা যায় এই সেন্ট্রিফিউগালি হওয়ার কারণে এই যে আমার অ্যাঙ্গেলগুলো ছিল, কোনাগুলো ছিল, ওইগুলো হচ্ছে বাদ রয়ে যায়, কিন্তু এই বর্ডার এরিয়াগুলো হচ্ছে কভার হয়ে যায়। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই অ্যাঙ্গেলের যে পার্টগুলো আছে সেটা অনেকটা পরে সিনথেসিস হয়। তার কারণে এই যে অ্যাঙ্গেলগুলো ছিল সেটা এখনও অসিফাই হতে পারে না এবং বেবি বার্থ হয়ে যায়। এবং এর একটা সুবিধাও আছে যেটা আমরা পরে আসছি। এবার এই যে অসিফাই হতে পারছে না, তাহলে এখনও এটা মেমব্রেনাস স্ট্রাকচার। তার মানে আমরা যদি দেখি এটাও একটা প্যারাইটাল বোন, এটা হচ্ছে রাইট সাইডের প্যারাইটাল বোন, এটা হচ্ছে লেফট সাইডের প্যারাইটাল বোন। এবার আমরা যদি এই প্যারাইটাল বোনের আমরা মেনলি অ্যান্টেরিয়ার ফন্টানেলি ডিসকাস করছি, তো তাহলে আমি জানলাম যে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই আমার ফর্ম হবে না, কারণ এই ছবি অনুযায়ী আমরা দেখতে পারি সেন্ট্রিফিউগালি মানে সেন্টার থেকে পেরিফেরি একটা সার্কুলার পেরিফেরির মধ্যে হচ্ছে আমার অসিফিকেশনটা হচ্ছে, মানে বোনের গ্রোথটা হচ্ছে। তার কারণে অ্যাঙ্গেলের যে অসিফিকেশন সেটা হতে পারছে না, ওটা এখনও মেমব্রেনাস আছে। তার কারণে আমার যে এই এরিয়াটা থাকবে, রাইট সাইডের প্যারাইটাল বোন, লেফট সাইডের প্যারাইটাল বোনের এই দুটো এরিয়া হচ্ছে আমার মেমব্রেনাস থাকবে এবং সামনে থেকে যে আমার ফ্রন্টাল বোন আসছে তারও কিছুটা এরিয়া হচ্ছে আমার মেমব্রেনাস থাকবে। আর দ্বিতীয়ত ফ্রন্টাল বোন আমরা যেটা ম্যাচিওর স্কালে মানে ম্যাচিওর অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে ফ্রন্টাল বোন একটা হয় সিঙ্গেল পিস, কিন্তু নিওনেটাল বা বেবিরা যখন ইন্টারইউটেরাইন লাইফে থাকে তখন তাদের দেখা যায় যে ফ্রন্টাল বোন দুটো থাকে, তারা হচ্ছে পরবর্তীকালে পরস্পরের সাথে অ্যাটাচ হয়ে যায়। তো তার কারণে তারা যখন আর্টিকুলেট হয় কিছুটা পার্ট তাদেরও মেমব্রেনাস থাকে। তো এই প্যারাইটাল বোন অ্যান্টেরোল্যাটারাল যে অ্যাঙ্গেল আছে এবং ফ্রন্টাল বোনের কিছুটা পার্ট যেটা মেমব্রেনাস পার্ট অবশ্যই, এইটা সবাই মিলে কি করে একটা লার্জেস্ট মেমব্রেনাস এরিয়া তৈরি করে, যেটা হচ্ছে আমার বোনি স্ট্রাকচারটা অ্যাবসেন্ট থাকে। এটাকেই আমরা বলছি ডায়মন্ড শেপের অ্যান্টেরিয়ার ফন্টানেলি। আচ্ছা,
এবার আমরা জেনে নেব এই ফন্টানেলির ফাংশন সম্পর্কে। এই ফন্টানেলি কি হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাপ আছে, মানে মেমব্রেনাস এরিয়া। তার কারণে কি হয়, এই যে জিনিসটা যে গ্যাপ আছে এই এরিয়াটা, সেখানে কি হয় আশেপাশের যে বোন আছে ডিউরিং লেবার প্রচুর প্রেশার ক্রিয়েট হয় সারাউন্ডিং বোনের ওপরে। তো তখন কি দেখা যায় যে সাইডের বোনগুলো এই এরিয়াতে গ্যাপ থাকার কারণে ওভারল্যাপ হতে পারে। তার কারণে আমার যে এই ডায়ামিটারটা ছিল সেটা কিছুটা হলেও কমে যাবে। এর কারণে হচ্ছে ক্রেনিয়ামটা ইজিলি মুভমেন্ট ঘটতে পারে এবং মোল্ডিং ঘটে ডিউরিং কখন হবে বেবি যখন বার্থ হচ্ছে, বার্থ কানাল বা ভ্যাজাইনা থেকে যখন এক্সিট করছে, তখন হচ্ছে ওই ছোটো প্যাসেজের মধ্যে থেকে ক্রেনিয়ামের বাইরে আসাটাকে এটা হচ্ছে অনেকটাই হেল্প করছে। এছাড়াও বেবি বার্থের পর প্রায় 18 থেকে 24 মাস পর এই হচ্ছে অ্যান্টেরিয়ার ফন্টানেলিটা হাড়ে রূপান্তরিত হয়, মানে মেমব্রেন থেকে এই এরিয়াটার হচ্ছে অসিফিকেশন হয়ে যায়। এবার কি হয়, এই 18 থেকে যে 24 মাস এটা মেমব্রেনাস কন্ডিশনে থাকে। বেবিদের ক্ষেত্রে কি দেখা যায় যে ব্রেনের যে গ্রোথ রেটটা সেটা হচ্ছে অনেকটা বেশি। যদি আমার এরকম সলিড বনি স্ট্রাকচার থাকে তখন হচ্ছে ব্রেনের যে গ্রোথটা সেটা হচ্ছে বাধা পাবে, সেটা প্রপারলি হতে পারবে না। কিন্তু এটা মেমব্রেনাস এরিয়া থাকার কারণে এটা হচ্ছে অ্যালাউ করবে ব্রেনের যে র্যাপিড গ্রোথটাকে, সেটা হচ্ছে এটা অ্যালাউ করতে সাহায্য করবে। আমরা আবার সেই ভিডিওতে আসছি যে ওখানে ধকধকের কারণটা কি। কারণ এই যে আমরা সুচারটা বলেছিলাম এটার নাম হচ্ছে স্যাজাইটাল সুচার। এর নিচে, ঠিক এরই নিচে ব্রেনকে একটা ভেনাস সাপ্লাই যেটা আছে, যেটাকে আমরা বলছি সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, খুবই ইম্পর্টেন্ট ব্রেনের রক্ত সংবহনের জন্য, সেটা হচ্ছে এর নিচেই অবস্থিত। এবার বাকি এরিয়াতে বনি কভারিং থাকার কারণে ওই ব্লাড ভেসেলের যে পালসটা সেটা আমরা অনুভব করতে পারি না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি দেখা যায়, এই এরিয়াটা এক্সপোজ থাকে, মানে বোন দ্বারা হচ্ছে কভার থাকে না, মেমব্রেনের একটা কভারিং থাকে। তার কারণে এর নিচে অবস্থিত যে রক্তনালী আছে তার মধ্যে যে পালসটা প্রবাহিত হচ্ছে সেটা আমরা সহজেই অনুভব করতে পারি বা দেখতে পারি। আমরা আসছি অ্যান্টেরিয়ার ফন্টানেলি রিলেটেড ক্লিনিক্যাল কেসে। প্রিম্যাচিওর সুচার ক্লোজার, যদি খুব তাড়াতাড়ি সুচারগুলো ক্লোজ হয়ে যায়, পরস্পরের সাথে অ্যাটাচ হয়ে যায়। কারণ নর্মালি ফন্টানেলির ক্ষেত্রে দেখা যায় সুচারগুলো ক্লোজ হয় না, যেটা অসিফিকেশনের পরেই হচ্ছে সুচার ক্লোজ ঘটে। তো যদি খুব তাড়াতাড়ি সুচার ক্লোজ হয়ে যায় তখন হচ্ছে আমাদের এই ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার সেটা হচ্ছে দেখা যেতে পারে। এছাড়াও যদি অ্যান্টেরিয়ার ফন্টানেলি আমরা যখন বাইরে থেকে অবজার্ভ করি সেটা যদি অনেকটা ডাউন থাকে, মানে সারফেস, ব্রেনের যে সারফেস এরিয়া বাকি এরিয়ার থেকে তার যদি হাইটটা কম হয় বা ডিপলি প্রেজেন্ট থাকে, তখন ওটা কি হতে পারে, যদি বাচ্চাটার ডিহাইড্রেশন হয়েছে এটা আমরা ধারণা করতে পারি। তো আর কি করে শিওর হব যে বাচ্চাটার ডিহাইড্রেশন হয়েছে, তার হচ্ছে মিউকাস মেমব্রেন চেক করব, লিপস চেক করব, এগুলো আমাদেরকে চেক করতে হবে, ফিঙ্গার টিপস, লিপস, এগুলো আমাদেরকে চেক করতে হবে। এছাড়াও যদি দেখা যায় এই অ্যান্টেরিয়ার ফন্টানেলিটা ক্লোজই হলো না, এটা দীর্ঘদিনভাবে হচ্ছে আমার মেমব্রেনাস স্ট্রাকচার থাকলো, যেটা আমাদের কিসে দেখা যায়, যদি প্রেগনেন্ট কন্ডিশনে মা হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয়, মানে থাইরয়েড হরমোন যদি কম সিক্রিট হয়, নিঃসরণ হয়, তখন বাচ্চার মধ্যেও হাইপোথাইরয়েডিজম দেখা যায়। সেই সমস্ত বাচ্চাদের কি হয় যে এই অ্যান্টেরিয়ার ফন্টানেলির ক্লোজারটা তাড়াতাড়ি হয় না, কারণ ওখানে থাইরয়েড হরমোন, যেটা আমাদের প্রোটিনের যে বিপাক বা মেটাবলিজম সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে, সেটা হ্যাম্পার হওয়ার কারণে এই প্রবলেমটা দেখা দিতে পারে। এছাড়াও আরেকটা জেনেটিক ডিসঅর্ডার যেটা আছে ডাউন সিনড্রোম, সেক্ষেত্রেও দেখা যায় যে অ্যান্টেরিয়ার ফন্টানেলিটা বন্ধ হতে অনেকটা সময় লাগে। আশা করি এই ব্রহ্মতালু বা এই অ্যান্টেরিয়ার ফন্টানেলির ওপরে ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।